হরে কৃষ্ণা। সকলে শ্রীচরণ কমলে আমাদের প্রণাম। আগের পর্বে আমরা শ্রবণ করেছি গুরু মহারাজ তার মায়ের মৃত্যুর পর ত্রিপুরার খোয়াই নামক একটি শহরে, যেখানে তার কাকা এবং কাকিমা থাকতেন, সেখানে ওনার স্কুলের পড়াশোনা শুরু করেন। খোয়াইয়ে থাকাকালীন সময়ে গুরু মহারাজের বাবার সাথে ওনার মায়ের মৃত্যুর পর যে দূরত্ব তৈরি হয়েছিল সেটির অবসান ঘটে। স্কুলের পড়াশোনাতেও তিনি বেশ কৃতিত্ব লাভ করেন। গুরু মহারাজের প্রিয় বিষয় ছিল ইংরেজি। এছাড়াও সাহিত্য ছিল তার প্রিয় বিষয়। পাশ্চাত্যের বিভিন্ন লেখকদের বই পড়ে পড়ে পাশ্চাত্যের জগৎকে দেখার গুরু মহারাজের এক অদম্য বাসনা তৈরি হতে থাকে। এরপরে কি ঘটবে সেটা আজকে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণা। স্কুলের পাঠ শেষ করার পর যদিও আমি ত্রিপুরায় আমার উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি স্থির করেছিলাম যে দার্জিলিংয়ের একটি কলেজে পড়ব। দার্জিলিং একটি অত্যন্ত সুন্দর শৈল শহর, যেটি ইংরেজরা তাদের গ্রীষ্মাবাস হিসাবে গড়ে তুলেছিল। আমার এক কাকা সেখানে ওকালতি করতেন এবং সেখানে বেশ সাফল্য অর্জন করেছিলেন। আমি যখন তার কাছে সেখানে শিক্ষা গ্রহণের অভিপ্রায় জানিয়েছিলাম, তিনি সানন্দে সব ব্যবস্থা করেছিলেন। যদিও সাহিত্য ও ইতিহাসের প্রতি আমার স্বাভাবিক অনুরাগ ছিল, কিন্তু জাগতিক সাফল্যের জন্য আমি ঠিক করেছিলাম যে আমি বৈজ্ঞানিক হব, এবং সেই জন্য আমি কেমিস্ট্রিতে অনার্স নিয়েছিলাম। কিন্তু 2 বছর পর যখন ঘটনাক্রমে আমি ফ্লাইং ট্রেনিংয়ের একটা স্কলারশিপ পেলাম, তখন রসায়নের পরিবর্তে সেটিকেই বেছে নিয়েছিলাম। বিমান চালানোর প্রশিক্ষণের জন্য কলকাতায় ফিরে কয়েকজন ছেলের সঙ্গে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব হয়েছিল, যাদের আমি একসময় দার্জিলিংয়ে তাদের বিপদে সহায়তা করেছিলাম। অগ্রিম কোনো ব্যবস্থা না করেই তারা গরমের ছুটিতে কলকাতা থেকে দার্জিলিংয়ে গিয়েছিল। সেই সময় দার্জিলিংয়ে সব কয়টি হোটেল ভর্তি ছিল। কোনো হোটেলে জায়গা না পেয়ে তারা অত্যন্ত বিপদগ্রস্ত হয়েছিল। দার্জিলিংয়ে তাদের পরিচিত কেউই ছিল না। তুলসী সেন নামে তাদের একজনের বোনের সঙ্গে আমার খুড়তুতো বোনের বন্ধুত্ব ছিল। সেই সূত্রে সে আমার বোনকে ফোন করেছিল এবং তাদের অসুবিধার কথা তাকে জানিয়েছিল। আমার বোন কি করবে বুঝতে না পেরে আমাকে ফোনটা দিয়েছিল তার সঙ্গে কথা বলার জন্য। তাদের সেই বিপদে তাদের সাহায্য করতে আমি এগিয়ে গিয়েছিলাম। কয়েক জায়গায় ফোন করার পর আমি তাদের থাকার ব্যবস্থা করতে পেরেছিলাম স্থানীয় ইন্দোর স্টেডিয়ামের অতিথিশালায়, যেখানে সাধারণত বহিরাগত খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হতো। সেই সূত্রে তুলসী আর তার 2 বন্ধু স্বপন ঠাকুর এবং গৌর ঘোষ আমার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ ছিল। কলকাতায় যাওয়ার পর তাদের সঙ্গে আমার বন্ধুত্ব এক নিবিড় অন্তরঙ্গতার রূপ নিয়েছিল। দার্জিলিংয়ে আমার উপকারের কথা তারা ভোলেনি। তারা সেই উপকারের প্রতিদান দিয়েছিল তাদের বন্ধুত্বের মাধ্যমে। তারা আমাকে তাদের অন্য বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এবং সকলকে দার্জিলিংয়ে আমার সাহায্যের কথা বলেছিল। তারা সবাই ছিল উচ্চবিত্ত পরিবারের ছেলে। তুলসীর বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন স্বনামধন্য উকিল। স্বপন ঠাকুর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারভুক্ত, আর গৌর ঘোষ ছিল একজন ধনী শিল্পপতির পুত্র। আমি ছোটবেলায় যে রকম স্কুলে পড়ার স্বপ্ন দেখতাম, তারা সবাই ছিল সেই রকম স্কুলের ছাত্র। তুলসী আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল তার অন্তরঙ্গ বন্ধু আনন্দমোহনের সঙ্গে, যার বাবা ছিলেন রেলওয়ে সার্ভিস কমিশনের চেয়ারম্যান। আমরা 3 জন ঘনিষ্ঠ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম এবং অধিকাংশ অবসর সময় আমরা একসঙ্গে কাটাতাম। ফ্লাইং ট্রেনিং শেষ হলে আমাকে জানানো হয়েছিল যে
আমি এয়ারফোর্সে যোগদানের উপযুক্ত নই। কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার মতো আর্থিক অবস্থাও আমার ছিল না। তাই আমি স্থির করেছিলাম যে কিছু আর্থিক উপার্জন করে বিদেশে যাব, যে স্বপ্ন আমি চিরকাল দেখে এসেছি। আমি অলোক গুপ্ত নামক এক বন্ধুর সঙ্গে মিলিতভাবে ব্রুক ব্র্যান্ড কোম্পানির বোন কফির জনপ্রিয়তা বাড়ানোর ব্যবসা শুরু করেছিলাম। সেই ব্যবসায় আমাদের বেশ লাভ হয়েছিল। অলোক তখন চার্টার অ্যাকাউন্টেন্সি করার জন্য লন্ডনে চলে গিয়েছিল। আমিও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমাদের অধিকাংশ বন্ধুই ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখত, কিন্তু আমার লক্ষ্য ছিল জার্মানির, বিশেষত হামবুর্গ, যেখানে আমার এক সাম্প্রতিক দাদা থাকতেন এবং তিনি আমাকে উৎসাহ দিতেন সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করতে। জার্মানির প্রতি আমার সেই পক্ষপাতের আরেকটি কারণ ছিল আমাদের ডলি কাকিমা, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু বিদ্যাপতি ঘোষ, যাকে আমরা বিদ্যাপতি কাকু নামে ডাকতাম। বার্লিনে লেখাপড়া করার সময় এক জার্মান কন্যাকে বিবাহ করেন। তার স্ত্রীর নাম ছিল ডলি এবং আমরা তাকে ডলি কাকিমা বলে ডাকতাম। তিনি ছিলেন ইহুদি। 30 দশকের শেষের দিকে হিটলার যখন জার্মানিতে ইহুদি নিধন কাণ্ড শুরু করেছিল, তখন ডলি কাকিমা ও বিদ্যাপতি কাকু বার্লিন থেকে সাইকেলে করে 400 মাইল দূরত্ব অতিক্রম করে সুইজারল্যান্ডে এসেছিল। তারপর সেখান থেকে তারা কলকাতায় ফিরে আসেন। আমার মায়ের সঙ্গে ডলি কাকিমার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এবং তিনি সর্বদাই আমাকে স্নেহ করতেন। বিশেষ করে আমার মা মারা যাওয়ার পরে আমার প্রতি তার স্নেহ যেন আরও গভীর হয়ে উঠেছিল। আমার আরেক বন্ধু প্রসূন তখন জার্মানিতে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাই আমরা ঠিক করেছিলাম যে আমরা একসঙ্গে পাড়ি দেব। তখন ইউরোপ ও আমেরিকার যুবকেরা স্থলপথ থেকে ভারতে আসছিল আধ্যাত্মিক জ্ঞানের অন্বেষণে। তাদের সেই মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমরাও ঠিক করেছিলাম প্লেনে করে না গিয়ে তাদের মতো আমরাও স্থলপথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করব। তাতে খরচও অনেক কম হবে এবং পাশ্চাত্যের দেশগুলি দর্শন করার এক অপূর্ব সুযোগও লাভ হবে। তাই 1970 সালের এক গ্রীষ্মকালের সন্ধ্যায় আমি আর প্রসূন আমাদের যাত্রা শুরু করেছিলাম বোম্বেগামী এক ট্রেনে চড়ে। হরে কৃষ্ণা, আজকে আমরা শ্রবণ করলাম গুরু মহারাজ কলকাতায় ফ্লাইং ট্রেনিং শেষ করার পর তার বন্ধুর সাথে স্থলপথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। পরবর্তী পর্বে আমরা গুরু মহারাজের যাত্রাপথের বিভিন্ন অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর ঘটনাবলী শ্রবণ করব। হরে কৃষ্ণা, জয় শ্রীল প্রভুপাদ।